মনে পড়ে সেদিন লক্ষ্মী পূর্ণিমা ছিল। উত্তরপ্রদেশের বন ও পাহাড় ঘেরা অখ্যাত জায়গা তিতির ঝুমায় বেশ ঠান্ডা পড়ে গেছিল। আমি কলকাতায় এসেছিলাম ছুটিতে। গরুর গাড়ি করে 12 মাইল পথ আসতে হতো তখন, লাঠিয়ালিয়া স্টেশনে ট্রেন ধরতে। রাতের গাড়ি ধরবো বলে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। সঙ্গে চৌহান সাব। খড়ের ওপর কম্বল বিছিয়ে তার উপর বসে ছয়ে হেলান দিয়ে আমরা গল্প করতে করতে আসছি। বাইরে ফুটফুট করছে জ্যোৎস্না। কাঁচা রাস্তা, তাই বয়েলগুলোর পায়ে পায়ে ও গাড়ির চাকায় ধুলো ছিটোচ্ছে, কিন্তু উঠছে না, কারণ শিশিরে ভিজে ধুলো ভারী হয়ে আছে। দুপাশে কিতারি ও বাজডার ক্ষেত। দূরে বিন্ধ্যাচলের পাহাড়ের রেখা দেখা যাচ্ছে, আদি অন্ত সমান উচ্চতায়, একটা দেওয়ালের মতো। ধুলোর গন্ধ, শিশিরের গন্ধ, জ্যোৎস্নার গন্ধ, গরুর গায়ের গন্ধ, খড়ের গন্ধ, শিশির ভেজা বাজরা ও কিতাকির গন্ধ মিলে একটা অদ্ভুত মিষ্ট গন্ধ বেরোচ্ছে। দেখতে দেখতে আমরা টুন্ডুর মোড়ে পৌঁছলাম। গাড়োয়ান গাড়িটার মুখ ডান দিকে ঘোরালো। এবার আমরা পাহাড়ের সীমানায় তিতির ঝুমার মাঠে এসে পড়লাম। ধুধু মাঠের একদিকে পাহাড়, অন্যদিকে বুটবুটিয়া খাস জঙ্গল। রাজিন্দর সিং গরুর গাড়ির পেছনের দিকে বসেছিল। গায়ের ওপরে আলতো করে ফেলে রেখেছিল একটা দেহাতি কম্বল। রংটা এখনো মনে আছে, সাদার ওপরে কালো বড় বড় চেক। কম্বলের ওপর রাজিন্দারের কাটা কাটা অথচ ভাবুক মুখে চাঁদের নরম ভিজে আলো এসে পড়েছে। রাজিন্দার পথের পেছনে গাছগাছালি, চন্দ্র আলোকিত ধুধু প্রান্তর ও দূরের পাহাড়ের দিকে চেয়ে কি যেন ভাবতে ভাবতে চলেছে। একটা সাদা লক্ষ্মী প্যাঁচা পথের পাশের একটা ঝাঁকড়া বাবলা গাছ থেকে উড়ে এসে নিঃশব্দে আমাদের সামনে গরুর গাড়ির ওপরে চক্রাকারে উঠতে উঠতে অনেকখানি এলো, তারপর আবার ফিরে গিয়ে সেই গাছে বসল। হঠাৎ রাজিন্দার নিজের মনেই বলল, আমার দিকে মুখ না ফিরিয়ে, কি সুন্দর আমাদের দেশটা না বেনি বাবু, বড় সুন্দর এই দেশটা। এদেশের মানুষগুলো, মানে আমরা সকলে যদি এই দেশের মতন হতাম। আমি একটুক্ষণ চুপ করে থেকে বললাম, দেশের মতো সুন্দর মানে? ও বলল, শারীরিক সৌন্দর্যের কথা নয়, সুন্দর যদি হতো সব মিলিয়ে, যদি সব মানুষই মানুষের মতো হতো। মানুষের মতো মানুষ মানে তুমি কি বলতে চাইছো? মানুষ তো আমরা সকলেই, কি আমরা মানুষ নই? রাজিন্দার আমার মুখের দিকে মুখ ফেরালো, তারপরে বলল, কই দেশে মানুষ কই? মানুষের মতো মানুষই বা কই? আমরা সকলেই তো বেশিরভাগ মানুষের ছাঁচ মাত্র, কিছু বড রক্ত, কিছু জল, কিছু মেদ, কিছু অস্থি চর্মের সমষ্টি, কতগুলো ছাঁচে ফেলা অঙ্গ প্রত্যঙ্গের জঞ্জাল। এই কোটি কোটি লোকের মধ্যে কজনই বা মানুষ আছে বলো? গরুর গাড়িটা একটা কালভার্টের দিকে এগোচ্ছিল। হঠাৎ গাড়োয়ান চাপা ভয়ার্ত গলায় বলল, কালভার্টের ওপরে মাথা মুখ চাদরে ঢেকে কয়জন লোক বসে আছে, মনে হচ্ছে ডাকাত। এই তিতির ঝুমার মাঠ ডাকাতির জন্য কুখ্যাত। ডাকাত অবশ্য আমার কাছে নেবেই বা কি, তবে জামা কাপড়ও গত 1 বছরের সামান্য মাইনে থেকে যা সঞ্চয় করেছি সবই সঙ্গে সুটকেসে আছে, নিয়ে গেলেই গেল। দারোয়ান গাড়িটাকে ভয়ে ভয়ে দাঁড় করিয়েই ফেলল। রাজিন্দার ধমক দেওয়ার গলায় শুধল, রোকা কিউ। গাড়োয়ান উত্তরে কাঁপা কাঁপা গলায় বলল, হুজুর। রাজিন্দার ধমকে একটা গাল দিয়ে বলল, তোর ভয়টা কি? তোর না আছে বুকের ভেতরে কিছু, না বাইরে কিছু, তোর আবার ডাকাতের কি ভয় রে শালা? তারপরই বলল,
গাড়ি হাঁকা, সোজা হাঁকিয়ে ওদের সামনে গিয়ে দাঁড় করা। তারপর ওদের দেখাচ্ছি, ওরা তো জানে না গাড়িতে আমি আছি। দেখতে দেখতে গাড়িটা প্রায় কালভার্টের কাছাকাছি পৌঁছে গেল। ভয় যে আমার একেবারে করছিল না তা নয়, ভয় লাগলেও রাজিন্দার সঙ্গে থাকলে ভয় আবার লাগেও না। গাড়িটা থমকে দাঁড়ালো। গাড়িটা দাঁড়াতে দেখেই লোকগুলো উঠে দাঁড়ালো। প্রত্যেকে 6 ফুটের ওপরে লম্বা। এই অঞ্চলের কোনো লোকই বোধহয় 6 ফুটের কম নেই। পরনে সব মালকোচা মারা ধুতি, দেহাতি খদ্দরের জামা, গায়ে ভারী দেহাতি চাদর, পায়ে নকশা বসানো নাগরা জুতো, হাতে 7 ফুট লম্বা কোতকা কোতকা লাঠি। রাজিন্দার তার গম্ভীর কিন্তু চিলের মতো তীক্ষ্ণ গলায় একটা প্রশ্ন ছুড়ে দিল ওদের দিকে। বলল, তু লোক কন হো, কন হো? ওরা সমস্বরে হেসে উঠল। সেই চাঁদের আলোয় তিতির ঝুমার মাঠে দাঁড়ানো লোকগুলোকে ভৌতিক বলে মনে হলো। ওরা হেসে বলল, তেরা বাপ হো। রাজিন্দার নিরুদ্বেগ ঘৃণা ভরা গলায় বলল, তু লোক সব কুত্তে হো কুত্তে। তারপরই ওদের সকলের সহোদরাদের প্রতি অশ্লীল এবং উত্তরপ্রদেশীয় উত্তপ্ত উক্তি করে বসল। जान से बांचने चाहते तो अभी रास्ता छोड़ो, नहीं तो सब साले लोग को गेली से भूंजा दिया जाएगा। লোকগুলো নড়ল না, যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল। বলদ দুটো নিরুদ্বেগ চোখে লোকগুলোর দিকে চেয়ে জাবর কাটতে লাগলো। রাজিন্দার তেমনি বসে বসেই একটু উত্তেজিত না হয়ে, একটুও না নড়ে বলল, मैं कोई बातें दोबारा नहीं कहता हूँ, रास्ते छोड़ो कुत्तों को बच्चे। হঠাৎ লোকগুলোর মধ্যে একটা চমক খেলে গেল। জলের তলায় চমকে ওঠা এক ঝাঁক মাছের মতো ওরা দলবদ্ধ হয়েই নড়ে রইল। তারপর সেই জ্যোৎস্নার মধ্যে ওরা পথ ছেড়ে বুটবুটিয়া জঙ্গলের দিকে নিঃশব্দে চলে যেতে লাগলো। ওদের মধ্যে কে যেন চাপা শ্রদ্ধা মিশ্রিত গলায় বলে উঠল, চৌহান সাব। একজন বলল, জলদি ভাগ, আজ জান সে বাজ গায়ে। স্টেশনে পৌঁছে আলো ঝলমলে ওভারব্রিজ পেরোবার সময় আমি ভালো করে তাকালাম রাজিন্দারের দিকে। পায়জামা আর সবুজ খদ্দরের পাঞ্জাবি পরা সুপুরুষ ভালো মানুষ দীর্ঘদেহী রাজিন্দারকে দেখে কে বিশ্বাস করবে একটু আগে ডাক সাইটে ডাকাতের দল তার নাম শুনেই পালিয়ে গেছে। একটু পরে রাজিন্দার চলে গেল। ট্রেন এলো, উঠে পড়লাম। প্রথমে বসার জায়গাও ছিল না। এক স্টেশন পরে জানালার পাশে একটা চেয়ার খালি হলো, বসে পড়লাম। জানালায় বসে বসে ভাবতে লাগলাম। ভাবনার পাখি নানা জায়গায় ঘুরে আবার রাজিন্দারের দাঁড়ে বসল। আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই। নানা রকম কসরত করে টিউশনি করে কোনো রকমে বিএসসিটা পাশ করেছিলাম। তার মানে এই নয় যে আমার অবস্থা সচ্ছল হলেই আমি মেধাবী হতাম। মেধাবী আমি কোনো কালেই ছিলাম না। কোনো রকমে টুকে টুকে বিএ পাসটা করেছিলাম। তারপর এই জায়গায় একটা টাইম স্টেশন কেয়ারিতে চাকরি নিয়ে আসি। বিএ করা হয়নি, প্রধানত সচ্ছলতার অভাবে, দ্বিতীয়ত সাহসের অভাবে। বিধবা মার খরচ এবং আমার খরচ চলে যায় কোনো রকমে যা পাই তাতে। রোজকার দিনের কথা ভেবেই দিন চলে যায়। কখনো নিজের চাকরি, নিজের মালিক, নিজের মা, নিজের বন্ধুবান্ধব এসবের বাইরে কোনো ভাবনাই আমার মাথায় স্থান দেয়নি। বরাবর জেনেছি যে এসবের বাইরে যে কোনো ভাবনাই বড় ভাবনা, যা আমাকে মানায় না। গত 1 বছর হলো রাজিন্দারের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আমার মাথার ভেতর কেমন একটা অদ্ভুত ভূত চেপেছে। আমাদের দেশের কথা, আমাদের দেশের লোকের কথা ঘুরে ফিরেই মনে পড়ে যায়। হয়তো রাজিন্দারের সঙ্গদোষেই এমন হয়েছে।
ও সবসময় বলে, কোনো ভাবনাই বড় ভাবনা নয়। আমরা সকলে এ ভাবনাগুলোকে পরের ভাবনা বলে এড়িয়ে যাই বলেই আমাদের দেশের এই দশা। ও বলে, এ পোড়া দেশ আমার তোমার মতো প্রত্যেকের কাছে কিছু না কিছু আশা করে। অথচ ভাবলে আশ্চর্য লাগে যে রাজিন্দা যে পরিবেশে থাকে, যেভাবে থাকে, ওর যা সঙ্গী সাথী, তাতে করে এসব কথা ভাবে কি করে? ও কোনো পার্টি করে না, ওর নেতা হওয়ার মতো কোনো আকাঙ্ক্ষা নেই, এমএলএ বা এমপিও হতে চায় না। অথচ ও সবসময় এমন ভাবনা ভাবে, এমন সব কাজ করে, তা সাধারণ বুদ্ধিতে ওর এখতিয়ারের বাইরে থাকা উচিত। রাজিন্দারের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আমার জীবনের মানে যেন বদলে গেল। জীবন মানে যে শুধু চাকরি করা নয়, শুধু নিজের পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের দিকে চোখ চেয়ে থাকা নয়, নয় নিজের স্ত্রী ছেলে মেয়ের গণ্ডির মধ্যে দিন কাটানো। তা যেন সব ওকে দেখে আমি আস্তে আস্তে শিখেছি। ততই ওর প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসছে। কেবলই আমার মনে হয়, রাজিন্দারের মতো গোটা কয়েক লোক এদেশে থাকলে এদেশের চেহারা বুঝি অন্যরকম হতো। রাজিন্দারের সঙ্গে আমার আলাপটা একটা দুর্ঘটনা বই আর কিছুই নয়। কারণ এই জঙ্গল পাহাড় ঘেরা নির্জন প্রবাসে আমার ডেরা থেকে 3 মাইল দূরে গভীর জঙ্গলাকীর্ণ উপত্যকার মধ্যে এককালীন এক অত্যাচারী জমিদারের বিনয়ী ও সাহসী পুত্রের সঙ্গে আমার মতো একজন বাঙালি বাবুর পরিচয়কে দুর্ঘটনা ছাড়া আর কি বলতে পারি? বাবা মারা যাওয়ার পরে বাবার বন্দুকটা আমার নামে ট্রান্সফার করিয়ে নিয়েছিলাম। মাছের রক্ত দেখেই আমার মন খারাপ করে, তাই বন্দুকে রক্ত লাগাবার অভিপ্রায়ে আমি ওটাকে সঙ্গে নিয়ে এখানে আসিনি। কিন্তু এখানে আসার পরই আমার বেয়ারা ধক্কন লাল কেবলই আমাকে উস্কানি দিতে লাগলো। সাহাব, একঠো বারহা মারকে দিজিয়ে। শ্রীমান ধক্কন আমাকে নিয়ে এক রবিবার খাওয়া দাওয়ার পর আমাদের ডেরা থেকে প্রায় 2 মাইল দূরে পাহাড়ের মালভূমির একেবারে এক কোণায় এনে দাঁড় করালো। সেই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে চোখ পড়ায় আমি অতীত ভবিষ্যৎ সবকিছু স্মৃতি বিস্মৃত করে চুপ করে তাকিয়ে রইলাম। আমি কলকাতার গলিতে ক্যাম্বিসের বল দিয়ে ক্রিকেট খেলেছি। ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখতে গিয়ে জামা ছিঁড়ে জলে ভিজে মাউন্টেড পুলিশের তাড়া খেয়ে বাড়িতে ফিরেছি। পাশের বাড়ির ফার্স্ট ইয়ারে পড়া মেয়ে রুমাকে নিষ্ফল প্রেমপত্র লিখে ইট বেঁধে ছুঁড়ে দিয়েছি। এসবই আমার অভিজ্ঞতার অভিধানে ছিল অ্যাডভেঞ্চারের পারাকাষ্ঠা। এই নিসর্গ দৃশ্যের সৌন্দর্য এবং ভয়াবহতার সম্মুখীন হওয়ার মতো কিছু যে এদেশে থাকতে পারে আমার ধারণাও ছিল না। আমি বহুক্ষণ বন্দুক কাঁধে নিয়ে স্তব্ধ হয়ে সেখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম। জায়গাটা বেহোর মতো, মালভূমি এখানেই শেষ হয়ে গেছে। তার নিচে একটা বিস্তীর্ণ সবুজ উপত্যকা। উপত্যকার 3 দিক পাহাড় ঘেরা, একদিকে শেষ দেখা যায় না। ছোট ছোট টিলা আর ঝোপঝাড়ের জঙ্গলে উপত্যকাটি ভরে আছে। পাহাড়ের কোলে কোলে নেমে এসেছে গভীর জঙ্গলের সবুজ রোমশ হাত। সময়টা বর্ষাকাল ছিল। পাহাড় থেকে নেমে আসা 3-4টি নালা উপত্যকাটিকে কাটাকুটি করছে। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন বর্ষার উজ্জ্বল রোদ পাহাড়, নদী এবং উপত্যকার নরম সবুজ মখমলের মতো ঘাসে ব্যাকা হয়ে এসে পড়েছে। এখানে সেখানে একদল নীলগাই ইতস্তত করে ঘুরে ঘুরে ঘাস খুঁটে খুঁটে খাচ্ছে। রোদের লাল, উপত্যকার নীলগায়ের মেঘ মেঘ এবং আকাশের নীল সব কিছু মিলেমিশে কি যে অপূর্ব এক ছবি সৃষ্টি হয়েছে, তার কি বলবো।
এক ঝাঁক টিয়া যৌবনের দূতির মতো পুলক ভরা ডাক দিতে দিতে সে আমার মাথার মধ্যে সমস্ত কোষময় ছড়িয়ে দিয়ে এত বছরের সমস্ত শ্যাওলাধারা জমে থাকা অসার ভাবনাকে ছিটিয়ে দিয়ে কি যেন এক নতুন সবুজের রাজ্যে আমাকে হাতছানি দিয়ে নেমন্ত্রণ জানিয়ে গেল। মন্ত্রমুগ্ধের মতো সেখানে দাঁড়িয়ে রইলাম। ধক্কনলাল বলল, ये सब चौहान साहब का इलाका है हुजूर, चलिए हम लोग हुए पार चलेंगे। পাকদণ্ডী পথ দিয়ে উপত্যকার মধ্যে নেমে পড়ার পরে বুঝলাম জায়গাটা কতখানি সুন্দর আর কত ভয়াবহ। উপরে দাঁড়িয়ে শুধু চোখে যতটুকু দেখা যায় ততটুকু দেখেছিলাম। নিচে নেমে এসে আমার চোখ সঙ্গে সঙ্গে ঝুমঝুমির মতো আনন্দে বাজতে থাকলো। পৃথিবীতে যে এত ভালো লাগা আছে, এত সুন্দর জায়গা আছে, চৌহান সাহেবের এলাকার মধ্যে ঢুকে না পড়লে বুঝি জানতেই পেতাম না। প্রায় মাইলখানিক হেঁটে গিয়ে আমরা একটা বড় বাজরা ক্ষেতের কাছে এলাম। তখন রোদের তেজ যে শুধু পড়েছে তাই নয়, আকাশে আবার মেঘের ঘনঘটা শুরু হয়েছে। ক্ষেতের পাশে একটা টিলা, ছোট টিলা, তার মাথায় একচালা খাপড়ার একটি ঘর। টিলায় উঠতে উঠতে ধক্কন ডাকল, এ বাজিরাও, বাজিরাও ভাইয়া। বাজিরাও নামধারী লোকটি বেরিয়ে এলো। এসেই প্রণাম জানিয়ে একটা চারপাই বের করে বসতে দিল। তারপর একটু দেহাতি গুড় আর জল খেতে দিল। বলল, সন্ধে হবার সঙ্গে সঙ্গেই শুয়োর আসবে বাজরা খেতে। বাজিরাও বলল, শুয়োর তো দু একটা আসে না বাবু, দল বেঁধে বেঁধে আসে। এখনো সময় আছে, রাজিন্দার বাবুর ওখানে গিয়ে চাটা খেয়ে আসুন, আর রাজিন্দার বাবুকেও নিয়ে আসুন, যার জন্য আমি এখানে আছি এবং বেঁচে আছি। বাজিরাওয়ের বাড়ি থেকে ৮ মাইল আসতেই দূর থেকেই চোখে পড়ল একটা প্রাচীন গড়ের মতো বাড়ি। দেখলে রাজবাড়ি বলেই মনে হয়। এখন ভেঙে গেছে, রং উঠে গেছে কবে। বৃষ্টিতে রোদে এককালীন প্রাসাদে আবার পাহাড়ের নিজের রং ফিরে এসেছে। বাড়িতে ঢুকে মনে হলো না কোনো লোক থাকে এখানে। তারপর বাইরের চত্বর পেরিয়ে ভেতরে ঢুকতে দেখা গেল অন্য চেহারা। অনেক লোক কাজ করছে, নানা রকম কাজ। কেউ গরুকে খাবার দিচ্ছে, কেউ শুকাতে দেওয়া বীজ ঘরে তুলছে, কেউ সারের বস্তা সাজিয়ে রাখছে। আমাদের দেখে ভেতর থেকে একজন দীর্ঘদেহী সুপুরুষ বেরিয়ে এলেন। পরনে মাল কোচা মারা ধুতি, তার ওপরে খদ্দরের পাঞ্জাবি। আপ্যায়ন করে ভেতরে নিয়ে বসালেন চারপায়ের ওপরে। চারপায়াটা বাজিরাওয়ের চারপায়ের চেয়ে কিছুমাত্র ভালো নয়, তবে তাতে ছারপোকা ছিল, এতে নেই, তফাৎ এটাই। সব শুনে উনি হাসলেন, বললেন, আপনাকে এখন ছাড়া হচ্ছে না। শুয়োর অন্য লোক মেরে দেবে, আমি ওদের পাঠিয়ে দিচ্ছি। আপনার আজ এখান থেকে যাওয়া চলবে না, এখানে অতিথি এলে তাকে ছাড়া হয় না। সেই এক রাত ছিলাম চৌহান সাহেবের সঙ্গে। তার ব্যবহার, অন্যদের সঙ্গে তার আচরণ, তার অতিথি পরায়ণতা, এসব কিছু ছাপিয়ে যে কথাটা আমার মনে সে রাতে চিরদিনের জন্য দাগ কেটে বসেছিল তা হচ্ছে, চৌহান সাহেব একজন আদি এবং অকৃত্রিম মাটির লোক, এই দেশের লোক, একজন খাঁটি লোক। এমন লোক আমাদের দেশে সচরাচর দেখা যায় না। সেই এক রাতের আলাপেই চৌহান সাহেব আমার কাছে রাজিন্দার হয়ে গেলেন। সেই দিনের পর থেকে প্রায় প্রতি সপ্তাহের শেষেই ওখানে গিয়ে থেকেছি, খেয়েছি, লোকটাকে দেখেছি, আর দিনে দিনে শ্রদ্ধা বেড়েছে আমার লোকটার ওপরে। মনে হয়েছে লোকটা ছদ্মবেশী সাধু, একটা খেয়ালি প্রতিভা যে তার সারা জীবন তার আশেপাশের লোকের জন্য, তার সুন্দর দেশের জন্য উৎসর্গ করবে বলে মনস্থ করেছে। পায়রা ওড়ানো, বাইজি নাচানো, পিতা পিতামহর বংশধর হয়ে লোকটা এমন অদ্ভুত কিভাবে হলো
তা ভাবলেও আমার অবাক লেগেছে, কিন্তু দিনে দিনে তার আকর্ষণ আমার কাছে শুধু দুর্নিবারই হয়ে উঠেছে। এবারে কলকাতা যেন অসহ্য লাগছিল, অথচ কখনো ভাবিনি যে কলকাতা খারাপ লাগতে পারে আমার। বাসের জন্য ধর্মতলায় অপেক্ষা করতে করতে, থলে হাতে বাজারে গুতোগুতি করতে করতে ভিড়ের চাপে, ডিজেলের ধোঁয়ায় লক্ষ লোকের ঘামের গন্ধে অতিষ্ঠ হতে হতে কেবলই ভেবেছি আবার কবে ফিরে যাব তিতিঝুমার মাঠে, বুটবুটিয়ার জঙ্গলে এবং রাজিন্দারের সেই স্বপ্নময় উপত্যকায়। ফিরে এসে আবার সে সপ্তাহে রাজিন্দারের কাছে উপস্থিত হলাম। আরও যেন অনেক কথা জমেছিল। কত কথা দুজনে বললাম তার ঠিক নেই। রাজিন্দার বলল, খুব একটা ভালো খবর আছে। পিয়াসা নদীর ওপরে ড্যাম বানানো হচ্ছে। এখানে জননেতাদের মুরব্বীদের ধরাধরি করে অনেক কষ্টে রাজি করিয়েছি, আর মাসখানেকের মধ্যেই কাজ আরম্ভ হবে। এই ড্যামটা হয়ে গেলে আমার এই পুরো এলাকার আর দুঃখ থাকবে না। মুশকিল কি জানো বেনিবাবু, লোকগুলোর আত্মসম্মান জ্ঞান নেই, বেশিরভাগ লোকেরই নেই। না বড় লোকের, না গরিবের, না শিক্ষিতের, না অশিক্ষিতের। আত্মসম্মান না থাকলে কি নিয়ে বাঁচবো বলো আমরা? পিয়াসা নদীর ওপরে 10 লাখ টাকা খরচ করে যে ড্যাম তৈরি হবে তার কন্ট্রাক্ট পেয়েছেন পাণ্ডেবাবু, রণধীর পাণ্ডে। পাণ্ডেবাবুর বয়স বেশি নয়, 40-এর নিচে, কিন্তু এ বয়সেই তিনি প্রচুর অর্থ উপার্জন করেছেন। স্টেশনের কাছে তার প্রকাণ্ড 3তলা বাড়ির ন্যাংটা ও রঙিন ফ্লুরোসেন্ট বাতিগুলো পথে যেতে আসতে চোখে পড়ে। একটা ইটের ভাটাও করেছেন। উত্তরপ্রদেশ সরকারের ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টে ঘোরাফেরা করছেন কিছুদিন হলো একটা সুগার মিলের লাইসেন্স জোগাড় করার জন্যে। এই অঞ্চলে আখ প্রচুর পরিমাণে হয়। পিয়াসা নদীর ড্যাম হয়ে গেলে বিদ্যুৎ সম্বন্ধে কোনো চিন্তা নেই। এখানে ছোটোখাটো জেনারেটিং স্টেশন হবে। তারপর সেচের জল এবং বন্যা নিবারিত হলে চাষের পরিমাণও অনেক বেড়ে যাবে। পাণ্ডেবাবুর কাছে প্রায় রোজ যাতায়াত করছে রাজিন্দার। ওর খুব আনন্দ। এখানে ড্যাম হবে, সুগার মিল হবে, মিলে চিমনি দেখা যাবে দূর থেকে। সকাল বিকেল বুকের মধ্যে আনন্দের বাঁশি বাজিয়ে মিলে সাইরেন বাজবে। দলে দলে লোক কাজ করতে যাবে। অসংখ্য বেকার লোক, অর্ধনিয়োজিত লোক, বসে বসে হাড়ে মরচে পাওয়া লোক চাকরি পাবে। কিছু ছুটির পর সাইকেলের ঘন্টি বাজবে ক্রিং ক্রিং করে। ওরা সব ওদের সম্মানের রুজি রোজগার করে মেহনত করে টাকা আনবে। সন্ধ্যের পর আগুনের পাশে গোল হয়ে বসে, বাজরার কেন, তখন গমের রুটিই খাবে। সপ্তাহে 1-2 দিন ভাতও খেতে পারে। ওদের কোয়ার্টার গড়ে উঠবে, খেলার মাঠ, হাসপাতাল সব কিছু থাকবে। রাজিন্দার বলে, সব হবে, হবে না কেন, সব হবে। বিশ্বাস থাকলে, আত্মসম্মান থাকলে হয়। অপেক্ষা করতে হয়, তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়, এবং এসব সব করলে যা হবার তাও হয়। রাজিন্দার আজকাল প্রায়ই শহরে যায়। যাতায়াতের পথে আমার এখানে কখনো সখনো থামে। মাঝে মাঝে আমার বাঙালি রান্না খেয়ে যায়। সত্যি কথা বলতে কি, রাজিন্দারের সঙ্গে মেশার পর থেকে আমি অনেক বেশি কর্তব্যনিষ্ঠ হয়েছি। আসলে দোষটা আমার রক্তের। বাবাকে ছোটবেলা থেকে শুনেছি বাড়ি ফিরে মাকে রসিয়ে রসিয়ে গল্প করতে। সেদিন কি বড় সাহেবকে ধোঁকা দিলেন, কি করে অফিসের চেয়ারে কোট ঝুলিয়ে রেখে দুপুরে ম্যাটিনি শো দেখে আবার ফিরে এসে বিকেলে ওভারটাইম করতেন। বাবা মাইনেও তেমন পেতেন না, অথচ রূপোর বাঁধানো হুকোই হুকো খেতেন। সিল্কের জামার ওপরে গরমে তসর ও শীতে আলপকার কোট পরতেন। দুবেলা মাছ ছাড়া আমরা কখনো খাইনি। এবং বাবা রিটায়ার করার আগেই উত্তর কলকাতার এক অখ্যাত পল্লীতে
একটা ছোটোখাটো বাড়িও করে ফেললেন। বাবা প্রায় রোজই বলতেন ওর অফিসের সাহেবদের সম্পর্কে। শালারা আমার দাম বুঝল না, তাই নিজেই দাম করে নিতে হলো। স্কুল কলেজে ক্লাস কাটাকে বরাবরই বাহাদুরি বলে জেনেছিলাম। পরীক্ষার প্রশ্ন বেছে বেছে পড়ে ও পরীক্ষার 15 দিন আগে তা মুখস্থ করে কোনো রকমে পাশ করে যাওয়াটাই বুদ্ধিমত্তার পরম উৎকর্ষ বলে বিশ্বাস করেছিলাম। এখানে চাকরি পাওয়ার পর মোটাসোটা ভালো মানুষ মালিক যখন বললেন, দেখিয়ে বেনিবাবু, বাঙালিদের আমি বহুত পছন্দ করি, আপনাদের মাথা সাফ আছে, আপনারা ইমানদারও আছেন, এই লাইমস্টোন কারবার আপনার ওপরে থাকলো, আমি দেখতে পারবো না, আমার সময় নেই, ভালো করে দেখলে আপনারই থাকলো, ভালো না করে দেখলে, লোকসান হয়ে উঠলে আপনার চাকরিটাও কোম্পানির সঙ্গে সঙ্গে যাবে। তখন মাথা নেড়েছিলাম, মনে মনে বলেছিলাম, হ্যাঁ রে শালা, সব জানা আছে, মুনাফা ভালো হলে কত দিবি আমাকে, তোর জন্য এত করতে যাব কেন, কি দরকার আমার, চাকরি করি, চাকরি রক্ষা করতে যতটুকু মিনিমাম এফোর্টের দরকার তাই করব, তার একটুও বেশি না। কিন্তু তখন আমার একবারও মনে হয়নি যে চাকরিটা শুধু চাকরিই নয়, সেটা আমার ক্ষমতা, আমার কৃতিত্ব প্রদর্শনের একটা ক্ষেত্র বটে। আমি যে পারি, আমি যে ভালো করে পারি, এটা তো আমার নিজেরই জানা উচিত। তাছাড়া পরের জিনিস যত্ন করে নিজের ভেবে যদি না বাড়াই, তবে কখনো নিজের কোনো জিনিস যদি হয়, তাই বা রাখবো কী করে। তখন আমার একবারও মনে হয়নি যে ফেল করতে করতে বেঁচে যাওয়া আমি বড় পিসে মশাইয়ের দৌলতে এই চাকরিটা পেয়ে কী দারুণ হতাশার থেকে মুক্ত হয়েছিলাম। এবারেও ছুটিতে কলকাতায় গিয়ে দেখলাম আমার সঙ্গে পাশ করা কত মেধাবী সহপাঠীরা এখনও সাঙ্গু ভ্যালি রেস্টুরেন্টের হাফ চায়ের অর্ডার দিতে গিয়ে সিগারেট হাতে নিয়ে একগাল খোঁচা খোঁচা দাড়ি নিয়ে বসে আছে। পরীক্ষা পাশে 4 বছরের মধ্যেও বেচারাদের কোনো চাকরি জোটেনি, অথচ ওদের পিসে মশাই ছিল না এবং আমার ছিল। তাই ওরা পড়াশোনায় আমার চেয়ে অনেক গুণ ভালো হয়েও আজ ওরা বেকার। আসলে রাজিন্দর ঠিকই বলে, এদেশে যাদের চাকরি আছে, ব্যবসা আছে, কিছু একটা করার আছে, তাদের তা ভালো করে না করাটা একটা ক্রিমিনাল অফেন্স। এবার ছুটিতে গিয়ে রুমাকে একদিন ইটের টুকরো মুড়ে প্রেমপত্র ছুঁড়ে দিয়েছিলাম। সেই রুমাকে দেখলাম, আমার সুন্দরী প্রেয়সী কেমন বুড়ি হয়ে গেছে। বিএ পাশ করে পাড়ার কর্পোরেশন প্রাইমারি স্কুলে একটা চাকরি পেয়েছে। আমি যখন ওকে প্রেমপত্র দিয়েছিলাম, ও তখন সাধন সরকার বলে আমাদেরই বন্ধু পাড়ার একটি ছেলের সঙ্গে প্রেম করছিল। সাধন আমার সঙ্গেই পড়ত। বরাবর পড়াশোনায় ও আমার চেয়ে ভালো ছিল, চেহারাও ছিল অনেক সুন্দর। পড়াশোনায় ভালো ছিল, কিন্তু এমন ভালো ছিল না যে ন্যাশনাল স্কলারশিপ পায়। কোনো টেকনিক্যাল লাইনেও যেতে পারেনি পয়সার অভাবে, তাই সাধন ও সাঙ্গু ভ্যালির অন্যদের একজন হয়ে গেছিল। পুজোর সময় সাধন প্যান্ডেলের পাশে প্রতি বছর তেলে ভাজার দোকান দেয়। এই অপরাধে নাকি রুমা তার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছিল। এই কথা শুনে আমার এত ভালো লাগলো সাধনের জন্যে, এবং এত খারাপ লাগলো রুমার কথা ভেবে যে কি বলবো। আমাদের বাঙালি মেয়েরা কবে যে সাধনের মতো ছেলেদের বুঝবে, ভালোবাসতে শিখবে, তা জানি না। আমার সাধনের জন্য খুব গর্ব হলো। সেই সমস্ত ছেলেদের জন্যই হয় যারা পড়াশোনা শিখেও, ইঞ্জিনিয়ার হয়েও হযবরল দেশে চাকরি না পেয়ে অন্য কিছু একটা করে, কিছু করার চেষ্টা করে। ফুটপাতে হাঁটতে হাঁটতে এদের দেখে যেমন গর্ব হয়, তেমন নিজের জন্য লজ্জায় মাথা নুয়ে আসে। আমি এই বেণী মাধব সেনগুপ্ত আমার চেয়ে অনেক গুণ ভালো ছেলেদের বঞ্চিত করে শুধু পিসে মশাইয়ের জন্য আজ যথেষ্ট ভালো আছি। এই লজ্জার কথা নয়, নিশ্চয়ই লজ্জার কথা।
তাই চাকরিটা যখন পেয়েছি তখন চাকরিটা পাওয়ার প্রক্রিয়াকে আমি লজ্জার এবং কাজের গর্ব দিয়ে অন্তত ঢেকে রাখতে চেষ্টা করি। জানি না, প্রত্যেকের জীবনের ট্রায়াল ব্যালেন্সেই কিছু গরমিল থাকে। গরমিলওয়ালা ট্রায়াল ব্যালেন্স নিয়ে সকলকেই শুরু করতে হয়, তারপর চেষ্টা করতে হয় তা মেলাতে। যে সেই গরমিল মিলিয়ে নিজের জীবনের ব্যালেন্স শিটটাকে শেষ পর্যন্ত মেলাতে পারে, সেই সার্থক, সেই একমাত্র বেঁচে থাকার অধিকারের অধিকারী। কেন জানি না, রাজিন্দারের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে আমার কেবলই মনে হয় সারা জীবন গোঁজামিল দিয়ে চালানো যায় না। প্রত্যেকের জীবনে প্রত্যেকে কতগুলো সরল সত্যকে ভণ্ডামিবিহীন ঋজু মেরুদণ্ডের সঙ্গে একসময় গ্রহণ করতে হয়। বাইরের কোনো লোক বা কোনো শক্তির সঙ্গে লড়তে না হলেও প্রত্যেক মানুষকেই জীবনে কোনো না কোনো সময়ে নিজের সঙ্গে দারুণভাবে লড়তে হয়। সে লড়াই বাইরে থেকে দেখা যায় না, অথচ ভেতরে তার ঢেউ উথাল পাতাল করে। রুমা পরপর 3 দিন এসেছিল আমাদের বাড়িতে। রুমার চোখে একটা আকুতি দেখেছিলাম, যেন বলতে চাই সেই ইটের টুকরো মোড়া আমার চিঠিটাই ওর জীবনে সত্যি, আর সাধন সাধন সরকার মিথ্যা মিথ্যা, কারণ সে ফুটপাতে তেলে ভাজার দোকান দেওয়ার মতো সৎ সাহস রাখে। অথচ আমি এমন কুকুর যেন একটু হলেই বলেই ফেলতাম রুমাকে কিছু। একবার বললেই রুমা এক্ষুনি আমাকে বিয়ে করতে রাজি হয়। ওকে সে কথা বলার লোভ আমি অনেক কষ্ট করে সামলেছিলাম। আমি কি মানুষ, যে চাকরিতে আমার যোগ্যতা অনুসারে অধিকার নেই, যে মেয়েকে আমি সুস্থ প্রতিযোগিতায় জয় করতে পারিনি, তাকে কিনা আজ চাকরির জোরেই আমি পেতে চাই। ওখানে সাধনকে কিছু বলতে পারিনি। ওকে যদি বলতাম বাইরে চাকরি করবি, আমি যেখানে করি, হয়তো হাসতো, ভাবতো আমি জালিয়াতি করছি, তাই কিছু বলিনি। কিন্তু ফিরে এসেই আমি ওর আর রুমার কথা খুব ভেবেছি। আমার খুব ইচ্ছা করে আমি সাধনের জন্য একটা মোটামুটি চাকরি জোগাড় করে দিয়ে ওকে এবং রুমাকে লিখি এখানে চলে এসে বিয়ে করতে। জীবনে করার মতো কী বা করলাম এই পর্যন্ত? এমন কিছুই কারোর জন্য করিনি স্বার্থ ছাড়া, পারিশ্রমিক ছাড়া। এই একটা সৎকর্ম যদি করতে পারি তাহলেও কিছু একটা করা হয়। যদি সত্যি যা ভাবছি তা করতে পারি, তবে পরের পুজোয় কলকাতা যেতে আমার দারুণ লাগবে। পুজোর দিন রুমার সঙ্গে দেখা হবে। বড় করে সিঁদুরের টিপ পরবে রুমা, নতুন তাঁতের শাড়ি পরবে, সাজবে গুজবে। ওর নতুন শাড়ির গন্ধে আমার মনের স্বার্থহীন কলুষহীন আনন্দের গন্ধ একাত্ম হয়ে যাবে। ভাবতেই ভালো লাগে। আমার কোম্পানির মালিক এখানে একটা শিলনোড়া বানাবার ফ্যাক্টরি করবেন বলে ভাবছেন। যদি তা হয় তাহলে বেশ বড় ফ্যাক্টরি হবে। সাধনকে যদি ম্যানেজার করে আনতে পারি তবে বেশ হয়। মাইনে হয়তো 250-300 বেশি হবে না প্রথমে, নাই বা হলো। নাই মামার চেয়ে কানা মামা ভালো। শরীরের মরচে তো ছাড়বে, রুমার মুখে হাসি ফুটবে। তারপর একবার কাজে লেগে গেলে কার কি ভবিষ্যৎ কে বলতে পারে।